তো এই কোটাটার অপব্যবহারের কারণে মেধাবীরা অবিরাম আক্রান্ত হওয়ার কারণে এই বিষয়টা এখন সামনে আসছে। আর সামনে আসতে আসতে গিয়ে আমাদের গোটা মুক্তিযুদ্ধ নিয়ে দেখেন কেউ কেউ এই সুযোগে কিন্তু কথা বলে ফেলছে, সেটা আমাদের জন্য বেদনার, কষ্টের। তো আবার সরকারের দিক থেকে ভূমিকাটা কিন্তু স্পষ্ট নয় সাম্প্রতিক এই আন্দোলনে। আমরা খুব খেয়াল করছি এক ধরনের মজা দেখা বা তামাশা দেখার মতো একটা বিষয়ও কিন্তু সাদা চোখে আমরা দেখছি। সম্প্রতি শিক্ষক আন্দোলন এবং কোটা আন্দোলন নিয়ে আপনার বিশ্লেষণ কি? এর নানা কারণ যেমন আছে, আবার বাস্তবতাও আছে। প্রথমত, যদি রাজনীতি পরিষ্কার থাকতো তাহলে এই বিষয়গুলো সামনে আসে না। আমরা এক ধরনের রাজনীতিহীনতা অথবা রাজনৈতিক শূন্যতার মধ্যে আছি, যে কারণে আমাদের সামনে দুদিন পর পরে একটা উপাদান আসছে যেটার মধ্যে ভেতরে ভেতরে কিন্তু রাজনীতি আছে, রাজনীতিটা ঠিক সামনে নয়। যেমন আপনি প্রথমে যেটা বলেছেন শিক্ষক আন্দোলন, শিক্ষক আন্দোলন গত 15-16 বছরের মধ্যে একটা ব্যতিক্রম একটা ঘটনা। কি কারণে? আমাদের প্রতিটা পেশাজীবীদের মধ্যে, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সাংবাদিক বলেন, এমনকি ব্যবসায়ী সহ একটা পলিটিক্যাল চিহ্ন আছে, সীমানা আছে। সোজা কথায় বললে রাজনৈতিক পরিচয় আছে তাদের। শিক্ষকদের মধ্যেও আছে, জাতীয়তাবাদী শিক্ষক, আওয়ামী শিক্ষক, এভাবে আমরা নামকরণ করি অথবা চিহ্ন দেই। আবার তারা চিহ্ন দিয়ে রাখেন লাল গ্রুপ, সাদা গ্রুপ, গোলাপি গ্রুপ, নানান গ্রুপ। কিন্তু এবারের শিক্ষক আন্দোলনে আপনি একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে গ্রুপের কিছু নাই, সবাই কিন্তু এক হয়ে গেছে। গত 15-16 বছরে বাংলাদেশে কোনো সেক্টর এভাবে এক হয়েছে সেটার দৃষ্টান্ত নেই, সেটা শিক্ষকদের মধ্যে হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে তারা কী জন্য এক হয়েছেন? কোনো জাতীয় স্বার্থ নিয়ে? না, জাতীয় স্বার্থ নিয়ে নয়। দেশের কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে? তাও নয়। অথবা শিক্ষা ব্যবস্থা নিয়ে? তাও নয়। শিক্ষা পদ্ধতি নিয়ে? তাও নয়। তারা এক হয়েছেন তাদের অর্থনৈতিক স্বার্থগত বিষয়ে। দ্বিতীয়ত, মর্যাদা বিষয়ে। তারা আরও মর্যাদা চান, তারা সুপার গ্রেড চান। তো আবার তাদের এই চাওয়া যে একেবারে অযৌক্তিক তাও আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ বাংলাদেশে সুপার এই শব্দটার নানা অর্থ এখন, অর্থাৎ সুপার অর্থ এখন হচ্ছে কে কত বড়, কে কত ভালো পজিশনে, কে কত মর্যাদা বেশি পাচ্ছে। তো তারা প্রশাসনের যারা আছেন তাদের সাথে তারা তুলনা করলে দেখেন যে তারা সুপার নন, প্রশাসনের লোকেরা বেশি সুপার। প্রশাসনে একটা শব্দ ব্যবহার হয় সুপার নিয়মারি, অর্থাৎ পদ পদবীর ঠিক নাই কিন্তু বেশ পদোন্নতি আছে, বড় বড় পজিশন আছে তাদের, বেতন ভাতাও মাশাল্লাহ পর্যায়ে। তো সেটা শিক্ষকদেরকে আক্রান্ত করে, তারাও এখন সুপার গ্রেড চান। আবার নৈতিকভাবে, যৌক্তিকভাবে শিক্ষকরা তো অবশ্যই সুপার, শিক্ষক তো সবার মাথার উপরের। তো দুর্ভাগ্যজনক হচ্ছে তারাও রাজনীতি করেন, তাদেরও দল আছে, তাদেরও রং আছে। তো এবার রং ভুলে আমি পজিটিভলি দেখি এই কারণে, অন্তত নিজস্ব স্বার্থেও যেহেতু এক হয়েছেন, ভবিষ্যতে যদি দেশের প্রয়োজনে, শিক্ষার প্রয়োজনে, শিক্ষা পদ্ধতির প্রয়োজনে তারা এখন বা অভ্যাসটা হতে পারে, আমি মনে করব যে চর্চাটা তো শুরু হয়েছে। বিভিন্ন ভাগে বিভক্ত, দলে বিভক্ত, তারা তো এক হয়েছেন। এই আন্দোলনের পরিণতি কী হবে সেটা হয়তো আমরা এখনও জানি না, তবে আশা করব একটা ফয়সালার দিকে তো যাবেই। তো সরকারের দিক থেকে এখন পর্যন্ত তাদের এই আন্দোলনকে, বিশেষ করে তারা যে পেনশন বিষয়ে যে কথাগুলো বলছেন, তারা অঙ্ক কষেছেন, অঙ্কে তারা সবাই ভালো। অঙ্ক কষে দেখেছেন যে তারা লোকসানের পাল্লায় পড়েন অন্য অন্য সেক্টরের তুলনায়। মনের বেদনা কিন্তু আসলে ওখানে। তো তারা যদি ভবিষ্যতে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে, এখন একটা পদ্ধতিতে বের হবে, আমাদের দেশে এখন শিক্ষা পদ্ধতি আছে 11-12 রকমের, সেটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। মোটা দাগে তো আমরা মাদ্রাসা শিক্ষা বলি, জেনারেল এডুকেশন বলি, মাদ্রাসার মধ্যেও 3 ভাগ, প্রচলিত শিক্ষা ব্যবস্থার মধ্যেও 7-8 ভাগ, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, নানান কিসিম। তো এগুলো নিয়েও যদি তারা কথা বলতেন সেটা কিন্তু আরও সুন্দর হতো। সেটা নিয়ে যদি তারা এক হয়ে যেতে পারতেন, আমাদের গোটা জাতি কিন্তু উপকৃত হতো, জাতি অনেক কিছু পেত। তাদের মেধা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা প্রত্যেকে মেধাবী, শিক্ষিত। তো তারা যদি এই দিকটাও একটু আলোকপাত করেন যে আমাদের শিক্ষা পদ্ধতি কী হওয়া উচিত, শিক্ষার পাঠ কীরকম হওয়া উচিত, পঠন কীরকম হওয়া উচিত, শিক্ষার কারিকুলাম কী হওয়া উচিত, এগুলো নিয়েও যদি তারা মাঝে মধ্যে এক হতেন, এইভাবে আন্দোলন না করেন, অন্তত যদি একও হতেন, কথাবার্তা বলতেন, আমার বিশ্বাস তাদেরকে আজকে এই বিষয়টা নিয়ে এভাবে রাস্তায় আন্দোলন করতে হয় না। তো আবার তাদের মধ্যে তো অধিকাংশই, বেশিরভাগ শিক্ষকে
সরকারি ঘরানার, সেটা বাস্তবতা, সময়ের বাস্তবতা। একটি রাজনৈতিক সরকার অনেক বছর ক্ষমতায় আছে, এতে করে যিনি এই সরকারের পক্ষ নন তিনিও কোনো না কোনোভাবে সরকারের পক্ষ নেন, সরকারের ধারে কাছে থাকেন। তো এই শিক্ষকদেরকে যে এখন সরকার আমল দিচ্ছে না, অগ্রাহ্য করছে বা ক্ষেত্রবিশেষে তুচ্ছতাচ্ছিল্যও করছে, সেটা যদি তারা নিজেরা একটু উপলব্ধি করেন, তাদের জন্য তো ভালো হবেই, আমাদের গোটা শিক্ষা ব্যবস্থার জন্য ভালো হবে, গোটা শিক্ষা পদ্ধতির জন্য ভালো হবে। একই সঙ্গে শিক্ষক এবং কোঠা ছাত্ররা এক হয়ে গেল কি করে? জি, সেটাও কিছুটা কাকতালীয়, হয়তো যোগসূত্র নেই, কিন্তু যোগসূত্র নেই দৃশ্যত, বিতর্কতভাবে অবশ্যই আছে, কিন্তু ঘটনার বর্তমান একই সময়ে ঘটে গেছে। যে মুহূর্তে শিক্ষকরা আন্দোলনে, তাদেরকে অনুসরণ করছেন বা সমর্থন দিচ্ছেন কর্মচারীরা, এটা কিন্তু পরিষ্কার। আন্দোলনটা শিক্ষক আন্দোলন, কিন্তু তাদের সাথে কর্মচারীরাও এসে গেছেন, শিক্ষার্থীরা কিন্তু তাদের সাথে ছিলেন না। শিক্ষার্থীরা তো বরং এক ধরনের শিকার, তাদের ক্লাস বন্ধ, অভিভাবকদের জন্য এটা বেদনার। কিন্তু একই সময়ে কোটা যারা নিয়ে আন্দোলন করছেন, কথাবার্তা বলছেন, তারাও একটা মৌসুম পেয়েছেন। আবার এই মৌসুম পাওয়ার তো কারণও আছে। কোটা বলতে আপনি দেখেন বাংলাদেশে বিভিন্ন ধরনের কোটা আছে, তো কোটার কারণে মেধাবানরা বঞ্চিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, আবার সুযোগ সুবিধা তারা ওইভাবে পাচ্ছে না, এটা সত্য। তো এই কারণে কোটা বিরোধী একটা কথাবার্তা কিন্তু অনেক বছর থেকেই আছে। তো তারা আক্রান্ত দেখেই তো কথাবার্তা হচ্ছে, যদি আক্রান্ত না হতো হয়তো তারাও আসতো না। তো আবার একটা দুঃখজনক বিষয় দেখেন, কোটা কিন্তু বিভিন্ন কিসিমের আছে। নারী কোটা আছে, ক্ষেত্রবিশেষে বিভিন্ন জায়গায় নারী কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, আরও কোটা আছে বিভিন্ন ধরনের। কিন্তু ওই কোটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটাও আছে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটাটা কিন্তু কিছুটা রাজনৈতিক, সেটা নিয়ে নতুন করে এখন কিছু কথাবার্তা হচ্ছে। যে কথাবার্তাগুলো কিন্তু খুব সুন্দর কথা না, আসলে বলতে বলতে গিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে সরাসরি মুক্তিযুদ্ধের কাছে চলে যাচ্ছে। তো আবার এই যাওয়ার রাস্তাটাও তৈরি হয়ে গেছে। মুক্তিযোদ্ধারা সম্মানিত, সর্বকালের সম্মানিত, তাদের সন্তানরাও সম্মানিত, সেটা সংস্কার করতে করতে তাদের নাতিপুতিদের পর্যন্ত এসেছে একটা নির্দিষ্ট অঙ্কে, নির্দিষ্ট সীমানায়, অর্থাৎ তারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিক সমান্তরালে যখন খবরগুলো আসে যে এই তালিকাভুক্ত হওয়া নিয়ে কিছু ফেক বিষয় আছে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের মধ্যে কিছু, সোজা বাংলা যদি বলি, ভুয়া আছে, যাদের জন্ম ৭১-এর পর এরকম মুক্তিযোদ্ধা আছে, গণমাধ্যমে যেটা এসেছে ৫৫,০০০-এর উপরে, সেটা কিন্তু জাতির জন্য দুর্ভাগ্য এবং মুক্তিযোদ্ধাদের জন্য, যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, তাদের জন্য অপমানন, খুবই অপমান। কারণ যখন ৭১-এ মুক্তিযুদ্ধ যারা করেন, তারা তো নিজের জীবনের মায়াই করেননি, সেখানে কোটা অথবা ভাতা বা কোনো দান, কোনো অনুদান তো তাদের বিবেকেই ছিল না। তারা একটা দেশ দিয়েছেন, একটা দেশ গঠন করবেন, এই অভিপ্রায়ে কিন্তু তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। তখন কোটা কোনো প্রাসঙ্গিক বিষয় ছিল না, হয়তোবা শব্দটা ওইভাবে ছিল না। কিন্তু পরবর্তীতে কিন্তু একে একে রাজনৈতিক বাস্তবতা বলেন, সামাজিক বাস্তবতা বলেন, তাদেরকে কোটাভুক্ত করা হয়েছে। তো এই কোটাভুক্ত করাটা কতটা সম্মানের, কতটা অসম্মানের, ওইটা কিন্তু আরেকটা আলোচনা আছে। যে যারা দাতা, যারা দান করলেন, অর্থাৎ দেশ দিলেন, জীবন বাজি রেখে দেশ উপহার দিলেন, তারা এখন গ্রহীতা হয়ে যাচ্ছেন। সেটা কিন্তু এইভাবে যদি আপনি ভাবেন, এটা খুব কষ্টের। দাতাই হয়ে যাচ্ছে গ্রহীতা, অনুগ্রহের পাত্র, ভাতার পাত্র, সেটার একটা বিশ্লেষণ আছে। আরেকটা হচ্ছে, যেহেতু বাংলাদেশ অর্থনৈতিকভাবে আমরা খুব একটা ভালো পজিশনে ছিলাম না, এখন হয়তো বা আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে, এখনকার প্রেক্ষিত আর ওখানকার প্রেক্ষিত এক নয়, যে কারণে তাদেরকে কোটাভুক্ত করা অথবা ভাতাভুক্ত করার একটা বিষয় এসেছে। যৌক্তিকতা সেটার ছিল, অবশ্যই ছিল, বা এখনও আছে, কিন্তু সেটার যেভাবে অপব্যবহার হয়েছে, টাকাটা কার? রাষ্ট্রের। আবার টাকাটা কাদের নামে দেয়া হচ্ছে? যারা বীর মুক্তিযোদ্ধা, যারা সিংহ, যারা বাঘ, যারা এই দেশ তৈরি করেছেন, তাদেরকে প্রথমেই যেটা বললাম, একদিকে অপমান তাদের জন্য, তো আবার যারা সত্যিকার মুক্তিযোদ্ধা, তারা এটাতে খুব একটা সম্মানিত বোধ করেন না। আমার ব্যক্তিগতভাবে চেনা জানা অনেকে আছেন, তারা সনদও নেননি, তারা বলে দেন যে আমরা সনদের জন্য যুদ্ধ করিনি, আর কোটার তো প্রশ্নই আসে না। এরকম অসংখ্য কিন্তু আছে। কিন্তু এই কোটাটার অপব্যবহারের কারণে, মেধাবীরা অবিরাম আক্রান্ত হওয়ার কারণে
এই বিষয়টা এখন সামনে আসছে। আর সামনে আসতে আসতে গিয়ে আমাদের গোটা মুক্তিযুদ্ধ নিয়ে দেখেন কেউ কেউ এই সুযোগে কিন্তু কথা বলে ফেলছে, সেটা আমাদের জন্য বেদনার, কষ্টের। তো আবার সরকারের দিক থেকে ভূমিকাটা কিন্তু স্পষ্ট নয় সাম্প্রতিক এই আন্দোলনে। আমরা খুব খেয়াল করছি এক ধরনের মজা দেখা বা তামাশা দেখার মতো একটা বিষয়ও কিন্তু সাদা চোখে আমরা দেখছি। বিতর্কত বিষয়টা হয়তো ধীরে ধীরে অবশ্যই প্রকাশ হবে, জানা যাবে না তা নয়, কিন্তু এই মুহূর্তের ভূমিকাটা শিক্ষকরা আন্দোলন করছে, তাদেরকে কথা দিলেন যে কথা বলবেন, কথা দিয়ে কথা রাখেননি, তাদের সাথে দেখাই করেননি, সময় হয়নি। এটা কিন্তু শিক্ষকদের জন্য সম্মানের না। শিক্ষকরা আবার সেটা গোপন না রেখে প্রকাশ্যেই বলছেন, আবার শিক্ষকদের জন্য নিজেরাও নিজেদেরকে কিন্তু অসম্মান করে ফেলছেন। একইভাবে কোটার বিষয়ে যারা সামনে আছেন তারা কারা, এই নিয়েও মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন জাগছে। আবার মাঝে মধ্যে তারা কিন্তু দমে যাচ্ছেন, আবার সময়ে সুযোগে সামনে আসছেন, আবার মাঝে মধ্যে কোটার কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে ফেলছেন। তো আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে বলা রাস্তাঘাটগুলো তৈরি করা আছে, যেখানে ভুয়া মুক্তিযোদ্ধার প্রশ্ন, সেখানে ভুয়া সন্তানের প্রশ্ন। ভুয়া সন্তান বলতে আমি মিন করছি যিনি মুক্তিযোদ্ধা না, তার সন্তান মুক্তিযোদ্ধার কোটা নিচ্ছে, অর্থাৎ ভুয়া দুদিকেই, ফেক দুদিকেই। সরকার চাইলে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না মোটেই মনে করা যায় না, কারণ বর্তমান যে ক্ষমতাসীন সরকার নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী সরকার, চাইলে সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না অথবা চিহ্নিত করতে পারবে না মোটেই সেটা মনে করা যায় না। আমাদের যিনি এই দায়িত্বে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তিনি কিন্তু কয়েকবার বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ তিনি মাঝে মধ্যে সামনে আনেন, এনে আবার কিন্তু চুপ হয়ে যান। আবার মাঝে মধ্যে রাজাকারদের বিষয় সামনে আনেন, এনে আবার চুপ হয়ে যান। আবার মাঝে মধ্যে বলছেন যে তালিকা হবে, তো তালিকা করতে চাইলে তালিকা দিয়ে দেন। আর তালিকার প্রশ্ন করতে হবে কথাটা বোধহয় পরিপূর্ণ সঠিক না। আমরা যদি তালিকা করতে চাই, বিশেষ করে মুক্তিযোদ্ধা তো আছেই নানান কিসিমের তালিকা, দফায় দফায়, রাজাকারের তালিকাও তো আছেই, সেটা নতুন করে করতে হয় না। ৭১-এ কারা রাজাকার ছিল অথবা কারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল সেটা কিন্তু নোট আছে। রাজাকারদের বলেন অথবা আল শামস যারা বলেন, তারা তো নিয়মিত বেতনভোগী ছিল, তো তাদের তালিকা তো আছেই। এমনকি ৭১-এ যে সহিংসতা হয়েছে প্রতিটা থানায় সেটার কিন্তু রেকর্ড আছে। একটা ইউডি, একটা অপমৃত্যু হলে ইউডি মামলা বলে, এটা অ্যাজ ইউজুয়াল, একেবারে যেন তেন বিষয়। এটা কিন্তু যুদ্ধকালীন, যুদ্ধ পরবর্তী বা এখনকার বিষয় নয়, সেটা পুলিশের নিয়মিত কাজ। তো আপনি সেটার হিসাব তো আছে, প্রতিটা থানায় আছে, প্রতিটা জেলা পর্যায়ে আছে, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আছে। কিন্তু আমরা যেটা খেয়াল করি, এগুলো নিয়ে কথাটা পরিষ্কার না করে এক ধরনের রাজনীতি করা হয়, অর্থাৎ এক একটা ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে, ফয়সালা কিন্তু করা হচ্ছে না। অতএব বলা যায় এটা এক ধরনের ঝুলিয়ে রাখার বিষয় হয়ে গেছে, অর্থাৎ মোটা দাগে রাজনৈতিক সুবিধার নেয়া বিষয় হয়ে গেছে।